আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড বইটির সত্ত্ব সৎসঙ্গ পাবলিশিং হাউস কর্তৃক সংরক্ষিত। 28শে আশ্বিন রবিবার 1346 বঙ্গাব্দ, 15ই অক্টোবর 1939 খ্রিস্টাব্দ। শ্রী শ্রী ঠাকুর বিকেলে বাঁধের পাশে তাঁবুতে এসে বসেছেন। কলকাতা থেকে কয়েকটি ভাই এসেছেন। তাদের মধ্যে একজন পারিপার্শ্বিকের সহানুভূতিহীনতা সম্বন্ধে কথা উত্থাপন করলেন। শ্রী শ্রী ঠাকুর: অন্যায় কি করলো না করলো তুই তা দেখতে যাবি কেন? তুই ভাববি তুই কি করছিস না করছিস। তোর এতটুকু অসুবিধায় যদি লাখ মানুষের মাথার টনক নড়ে না যায়, তবে তুই একটা কেমন মানুষ? তুই যদি মানুষের তেমনতর নিত্য প্রয়োজনীয় হয়ে দাঁড়াতে পারিস, মানুষ বাপ বাপ বলে আপন দায় তোর জন্য ছুটে আসবে। তুই এতটুকু সরে দাঁড়ালে, অসমর্থ হলে লাখ মানুষের পেটের ভাতে টান পড়বে, চোখ থেকে রাত্রির ঘুম চলে যাবে। ততখানি না করে পারিপার্শ্বিকের সেবা দাবি করা তো সমীচীন নয়। পারিপার্শ্বিক তোর সেবা না করে পারে এমন অবস্থায় পারিপার্শ্বিককে রাখিস কেন? সেবার সাহায্যে তুই হয়ে উঠবি লাখ লোকের ক্ষুধার অন্ন, তৃষ্ণার জল, বিলাসের সামগ্রী, ভালোবাসার চেতনা। প্রফুল্ল: অনেক মানুষ এতই সেলফ সাফিসিয়েন্ট, তাদের অর্থ সামর্থ্য এতই আছে যে তারা হয়তো অন্যের সেবার ধার ধারে না। তাদের কাছে এগোনোই তো মুশকিল হয়ে দাঁড়ায়। তাদের সম্বন্ধে কি করণীয়? শ্রী শ্রী ঠাকুর: সে যদি তার বাড়ির পাশে 10 হাত প্রাচীর দেয়, তোর সেবা বুদ্ধি এতখানি ক্ষীণ হওয়া চাই যাতে তুই ওসব ডিঙিয়ে মলিকুলার ফর্মে তার কাছে গিয়ে পড়তে পারিস। অন্যে কে কি করলো দেখবি না, নিজের দিকে চাইবি, আর জানবি যত সব বাণী নিয়ম কানুন তা অন্যের জন্য নয়, তোর নিজের জন্য। তাই নিজেকে আগে ঠিক করবি। একটি ভাই নিজে চুরি না করা সত্ত্বেও অবস্থার চাপে পড়ে রেহাই পাওয়ার জন্য বলেছিল যে সে চুরি করেছে। সেই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন, তুই চুরি করিসনি, অথচ সবার ভয়ে স্বীকার করলি যে চুরি করেছিস। এটা ভালো নয়। এর থেকে অনেক সময় প্রিন্সিপাল বিট্রে করবার টেন্ডেন্সি আসে। তবে যদি দেখিস তোর একটা কাজের জন্য আর একজনের উপকার হয়, তখন করতে পারিস। তুই সইতে পারিস, আরেকজন সইতে পারে না, তেমন অবস্থায় করা চলে। রাত্রে শ্রী শ্রী ঠাকুর বলছিলেন, অ্যানিমেল লাইফেও আমরা দেখতে পাই ফিমেল মেলকে হু করে। এমনি হয়তো মেল ইনডিফারেন্ট, কিন্তু ফিমেল যেই গরম হলো, মেল অমনি পাগলা হয়ে ওঠে। মানুষের বেলায় ফিমেল হু না করতেই যদি মেল সেক্সুয়ালি এনগেজড হতে চায়, ফিমেল তা পছন্দ করে না, অন্তরে অন্তরে রিপেল করে, তেমন পুরুষকে অশ্রদ্ধা করে, ভাবে ওই জন্যই তুমি আমার পাছে পাছে ঘোরো। এতে পুরুষ ও নারী উভয়েই মেন্টালি ও ফিজিক্যালি ডিটোরিয়েট করে, সন্তানাদি ভাইটালি উইক হয়, আর এমনতর সঙ্গমের ফলে প্রায়ই ছেলে না হয়ে মেয়ে হয়। অবশ্য এটা আমার মত। মেল মাস্ট বি ওরশিপ ফ্রম দ্য সাইড অফ দ্য ফিমেল। বৈজ্ঞানিক গবেষণা সম্পর্কে কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলছিলেন, পৃষ্ঠপ্রাণতা না থাকলে রিসার্চ হয় না। রিসার্চ করতে গেলে বিশেষ কতগুলি চারিত্রিক গুণের প্রয়োজন হয়। পৃষ্ঠপ্রাণতার ভেতর দিয়ে সেগুলির উদ্ভব হয়। আবার একটা জায়গায় যথাযথভাবে রিসার্চ ও তৎসম্বন্ধীয় যাজন হতে লাগলে সেই রিসার্চ স্পিরিট দেশে চারিয়ে যায়। আর রিসার্চের ফলে যে ফাইন ডেলিকেট ইনস্ট্রুমেন্ট বের হয়, তা ইউজ করতে করতে মানুষের উন্নতি হয়। একটা মানুষ যদি 10 বছর ধরে মাইক্রোস্কোপ ইউজ করে, তার চোখের সেন্সিটিভনেসও ক্ষীণ হয়। 29শে আশ্বিন সোমবার 1346 বঙ্গাব্দ, 16ই অক্টোবর 1939 খ্রিস্টাব্দ। পারিপার্শ্বিকের সেবার অজুহাতে আমরা যে অনেক সময় বাবা মা বা গুরুজন ও পরিবারের প্রতি করণীয় ত্রুটি করি, সে সম্পর্কে আজ বিকেলে শ্রী শ্রী ঠাকুর বলছিলেন, পরিবারের কিংবা মোস্ট ইমিডিয়েট এনভায়রনমেন্ট, যেখান থেকে মানুষের অন্ন সংস্থান হয়, তাদের সেবা না করে বাইরের সেবা করতে গেলে সেই সেবা নিরর্থক হয়ে দাঁড়ায়। প্রথমত সেখানকার সেবা করা দরকার। অবশ্য তা তখনই ইগনোর করা যায় যখন কিনা ইষ্টের কাজ করে আর সময় পাওয়া যায় না। সময় সুবিধা থাকা সত্ত্বেও ইষ্টের কাজের অজুহাতে কর্তব্য ও দায়িত্ব এড়িয়ে যাওয়া ঠিক নয়। এরপর ভূপেশদা একটা মোটরের ক্যাটালগ দেখাতে নিয়ে আসলেন। শ্রী শ্রী ঠাকুর চশমা চোখে দিয়ে পাতা উল্টিয়ে দেখতে দেখতে বললেন, আমার মাথায়ও অনেক সুন্দর সুন্দর মডেল আসে, বলিই বা কাকে আর করেই বা কে।
31শে আশ্বিন মঙ্গলবার 1346 বঙ্গাব্দ, 17ই অক্টোবর 1939 খ্রিস্টাব্দ। শ্রী শ্রী ঠাকুর প্রাতে বাঁধের ধারে খড়ের ঘরে চৌকিতে বসেছিলেন। স্টুডেন্টস অর্গানাইজেশন কেমন হওয়া উচিত সেই সম্বন্ধে জনৈক দাদা জিজ্ঞেস করলেন। শ্রী শ্রী ঠাকুর: কাজ করতে করতে যখন যে প্রয়োজন দেখা দেয় তার সমাধান করা ভালো, এতে জবর জিনিস হয়। হিটলার মুসোলিনির কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর: গুরু না থাকলে মানুষের ব্যালেন্স ঠিক থাকে না। শিবাজি রাজা হয়েও রামদাসকে রাজ্য দিয়ে নিজে প্রতিনিধি হিসাবে রাজত্ব চালাতো। রামদাসকে সে জুজুর মতো ভয় করত। এই ভয়টা কিন্তু ভালোবাসার অমোঘ টান। অত বিপদের মধ্যে পড়েও তাই সে ঠিক ছিল। তার গায়ে একটা আঁচড় লাগেনি। মুসোলিনি ইচ্ছে করলে রাজাকে অস্বীকার করতে পারে, কিন্তু তা সে করে না। হিটলারের কথায় বললেন, শুধু মাতৃভক্তিতে সব হয় না, ফুলফিলিং একজন থাকা দরকার। হোক না একটা মানুষ সামান্য নগণ্য, কিন্তু তার ইষ্টে টান যদি থাকে সে বড় হবেই। আজ একটা মানুষকে দেখছো মিটমিট করে তাকাচ্ছে, পরশু সে যে কত বড় হয়ে উঠবে তা কি তুমি বলতে পারো? মূল সম্বলটুকু থাকলে তার উন্নতি অবশ্যম্ভাবী। ওই অনুরাগী তাকে যোগ্যতার দিক বিজয়ী করে তোলে। কথা প্রসঙ্গে সম্বুকের কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, সম্বুক বর্ণাশ্রম ভেঙে দিচ্ছিল, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। ব্রাহ্মণত্ব আমাদের প্রত্যেকের আদর্শ বটে, তা কিন্তু আমাদের বর্ণোচিত কর্তব্যকে অবহেলা করে নয়। ইনস্টিংক্ট মাফিক কাজ করে তার ভেতর দিয়ে ব্রাহ্মণত্ব ইভলভ করতে হয়। আমাদের জনক ক্ষত্রিয়ের কাজ ছেড়ে দেননি। একজন যদি বৈশ্য হয়, বৈশ্যের সহজাত কাজ ইগনোর করে সে ব্রাহ্মণত্ব অর্জন করতে পারে না। আর তাই যদি করতে যায়, সমাজে ভাঙন শুরু হয়। যে বৈশ্য বৈশ্যের কাজই করতে জানে না, সে আবার ব্রাহ্মণত্বের অধিকারী হবে কেমন করে? যে যা করুক তার হেরিডিটারি ইনস্টিংক্ট এর ওপর দাঁড়িয়ে করবে, তবেই সমাজ ঠিক থাকবে। ক্ষত্রিয় বৈশ্যদের মাঝে যে প্রতিঋত্বিক করা হচ্ছে, তারাও কাজ করবে ঠিক ওইভাবে। আর্যরা অ্যাকুইজিশনের চাইতে ইনস্টিংক্টকে প্রাধান্য দেয়। ইনস্টিংক্ট হলো অটোমেটিক। যেমন আমাদের হার্ট আজকাল শতই চলে, এক সময় হয়তো এমনভাবে চলতো না, তখন হয়তো চেষ্টা করে চালাতে হয়েছে। আজকাল অ্যাটেনশন দিই আর না দিই, হার্ট চলেই। ওই রকম অটোমেটিক যে গুণ, তাই ইনস্টিংক্ট। পূর্ব পুরুষানুক্রমিক ধরে চলতে চলতে একটা জিনিস ইনস্টিংক্টে পর্যবেসিত হয়। উজিরপুরের কামাররা এখনও নাকি হাতে যে টেম্পার দেয় তার তুলনা নেই। তারা নাকি পিস্তলও তৈরি করতে পারে। ইনস্টিংক্ট 1000 বছরেও মরে না। বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্যই দ্বিজ, আর আর্যকৃষ্টিতে ইনিশিয়েটেড অ্যাব অরিজিনিসরা শূদ্র। তারা হাতে কলমে কাজ করত। প্র্যাকটিস বাদ দিয়ে তাদের থিওরিটিক্যাল ট্রেনিং দেওয়া হতো না। মাথা তো পাকা নয়, কি বুঝতে কি বুঝবে, গণ্ডগোল করে ফেলবে, তার তো ঠিক নেই। তাই এই ব্যবস্থা। ইষ্ট ও কৃষ্টির ভিত্তির ওপর আজই যদি আমরা গুচ্ছ বেঁধে উঠতে পারি, কি যে করে ফেলতে পারি তার ঠিক নেই। আমাদের রক্তে সব কিছু রয়ে গিয়েছে, চাই তার উপযুক্ত পোষণ। অনুলোম অসবর্ণ বিয়ে ও এক আদর্শ গ্রহণ, এই দুটি হলো সমাজের সিমেন্টিং ফ্যাক্টর। আবার তা জাগিয়ে তুলতে হবে। আমাদের কি যে ভুল, একজনকে নিন্দা করে আরেকজনকে প্রতিষ্ঠা করতে যাই, তাই জাতটা হয়ে গেছে ডিসইন্টিগ্রেটেড ইনটু লাম্পস। পূর্বতন পরিপূরণী বর্তমানকে কেন্দ্র করে যজন যাজন ইষ্টভৃতির ওপর দাঁড়াতে হবে। নিজেরা করবে, অন্যকেও করাবে। এই যজন যাজন দিয়ে যে কি করে ফেলা যায়। 1000 ঋত্বিক যদি আজ বাংলায় পল্লীতে পল্লীতে যাজনে ব্রতী হয়, তারপর এক এক দল এক এক প্রভিন্সে যদি বেরিয়ে যায়, জাতটা গড়ে তুলতে কতদিন লাগে? আমাদের দীপঙ্কর, এই তো বজ্রযোগিনী বাড়ি, বাঙাল। যাজনের সাহায্যে তিনি কি করে ফেললেন? বাঙালি জাতির মধ্যে খাঁটি আরিয়ান্স আছে। অন্যদিকে যখন অত্যাচার আরম্ভ হয়েছিল, তখন তাদের অনেকে এদিকে এসে পড়েছিল। এদের রক্ত, এদের জান যে সে ব্যাপার নয়। আমরা তো জানিই না আমাদের নিজেদের কি ছিল। কেষ্টদা যেসব তথ্য জোগাড় করেছেন তা শুনলে তো অবাক হতে হয়। একগাট্টা হয়ে উঠলে এই জাতের সঙ্গে পারা মুশকিল। চন্দননগরের কেষ্টদা জিজ্ঞাসা করছিলেন তার ব্যক্তিগত জীবনের কথা। শ্রী শ্রী ঠাকুর: কি করতে হবে তা তো ঠিকই আছে, এখন
মারি ওরি পারি যে কৌশলে। প্রফুল্ল: ঠিক আছে, বলতে তো আপনি ইষ্ট স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠার কথা বলেছেন। শ্রী শ্রী ঠাকুর: হ্যাঁ, ওই হলো ভবসাগরের কম্পাস। কি করণীয় ওই দিয়েই মেপে মেপে ঠিক করতে হবে, তাছাড়া আর কথা নেই। একটা যেন নর্থ পোল আর একটা যেন সাউথ পোল। শুধু ইষ্ট স্বার্থ দেখলেই হবে না। তুমি হয়তো 10 লাখ টাকা চুরি করে ইষ্ট স্বার্থ সিদ্ধি করতে পারো, কিন্তু তাতে লোকে বলবে যে অমুক চোরের গরু। তাতে ইষ্ট স্বার্থ সাধন হতে পারে, কিন্তু ইষ্ট প্রতিষ্ঠা হবে না। এদিকে খেয়াল রাখ। এমনকি আপাত দৃষ্টিতে কোনো গর্হিত কর্ম করেও যদি ইষ্ট স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠা দুইই অক্ষুণ্ণ থাকে, তাহলে তাতেও মঙ্গলের অধিকারী হওয়া যেতে পারে। পাপ হলো তাই যা নাকি পালন থেকে পতিত করে। এছাড়া পাপের আর কোনো মানে নেই। তারপর বললেন, কেষ্টতা যদি ঠিক করে যে 500 লোককে কিছুতেই পড়তে দেবে না, তাদের উন্নতির জন্য যদি আপ্রাণ চেষ্টা করে, সর্বভাবে সেবা করে, আর এই 500 লোক যদি কেষ্টতার জন্য একটা করে নিঃশ্বাস ফেলে, তাতেই কেষ্টতার ডোল ভরে যায়। তার নিজের প্রয়োজন মিটিয়ে আরও কতজনকে পালন করতে পারে। প্রফুল্ল: চতুরাশ্রমের মধ্যে দিয়ে যে নর্মাল সন্ন্যাস, তাছাড়া কি সন্ন্যাস গ্রহণ ঠিক? শ্রী শ্রী ঠাকুর: সাধু সেই যে কিনা সব নিষ্পন্ন করতে পারে। সাধু কথাটা এসছে সাধ ধাতু থেকে। রেসপন্সিবিলিটি যে নেয় না, কর্তব্য যে করে না, সে আবার কিসের সাধু? সৎ যার মন ন্যস্ত হয়, তার তো কর্ম ও দায়িত্ব বেড়েই যায়। আমার মনে হয় মানুষ চতুরাশ্রমের ভেতর দিয়ে না গেলে তার সর্বাঙ্গীন বিকাশ হয় না। শ্রী শ্রী ঠাকুর গোপালদাকে ডাকতে বললেন। গোপালদা আসতে তার কাছে কয়েকটি প্রয়োজনীয় কাজের কথা বললেন। শ্রী শ্রী ঠাকুর কথায় কথায় বলছিলেন, আর্যদের কি রূপ তা তো আমাদের চোখে পড়ে না, তাই বুঝি না। সে রূপ যদি আবার ফুটে ওঠে, তবেই বুঝব তাদের মর্যাদা। বর্ণচিত সমীচীন গুণ বিকাশ হয়েছে, এমনতর বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য আজকাল কমই দেখতে পাওয়া যায়। বৈশ্যরা যদি ঠিক থাকতো, তাহলে কি আমাদের এই দুর্দশা হয়? বৈশ্যরা যখন ইষ্ট ও কৃষ্টিকে ভুলে গিয়ে বিদেশি শ্বশুরদের সঙ্গে যোগ দিল, তখন থেকেই জাতির সর্বনাশ শুরু হলো। বৈশ্যরা বহির্দেশে বাণিজ্য করত, সেই সব দেশ থেকে মেয়ে বিয়ে করে আনত। তাদের সন্তান সন্ততি আবার বিপ্র, ক্ষত্রিয় ও বৈশ্যেরা বিয়ে করত। যতদিন বৈশ্যেরা ইষ্ট কৃষ্টি অনুক চলনায় চলেছিল, ততদিন কোনো অসুবিধা হয়নি। কিন্তু ধনমদমত্ততায় যখন তা বিসর্জন দিল, তখন থেকেই বিপর্যয় আরম্ভ হলো। কেষ্টদাকে 2 জন মেকানিক খুঁজতে বললেন, যারা ঢালাই, লেদ ইত্যাদি সব কাজ জানে। শ্রী শ্রী ঠাকুর আক্ষেপ করতে লাগলেন, আমার এখানে লোকেরই অভাব। যথাস্থানে উপযুক্ত লোক পেলে কি করে ফেলতে পারতাম। লোক অভাবে ল্যাবরেটরির ইনস্ট্রুমেন্টগুলি নষ্ট হয়ে যাচ্ছে। কারখানায় উপযুক্ত লোক পেলে 1000 লোকের পেটের ভাতের ব্যবস্থা হতে পারে। আর এমন লোক চাই যে মাইনে নেবে না, কিন্তু সমস্ত কাজের দায়িত্ব নিয়ে সব ওয়ার্কারদের মেনটেন করবে এবং নিজের মিনিমাম যা দরকার তাই নিয়েই খুশি থাকবে। এখানে আসলে বাইরের কেউ হয়তো মাইনের লোভ দেখিয়ে তাকে বাগিয়ে নেবার চেষ্টা করবে, সে যেন তাতে না ভোলে। ইনস্টিটিউশন গড়ে তোলা মুখ্য না হয়ে টাকা মুখ্য হলে যত বড় এক্সপার্টই হোক, সাকসেসফুল হওয়া দূরহ। তারপর কুল টেম্পারমেন্ট হওয়া চাই। এখানে নানা প্রকৃতির লোক আছে, অনেকে হয়তো তাকে অতিষ্ঠ করবে, তবুও টিকে থাকার মতো শক্তি চাই, নচেত মুশকিল।